গান্ধীজি ভারতীয় রাজনীতিতে স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্রেয়ার নিয়ে এসেছিলেন, অর্থাৎ আধ্যাত্মিকতা এবং প্রার্থনা, যার মাধ্যমে তিনি পলিটিক্যালি কিন্তু সাকসেসফুল। অর্থাৎ তিনি যতগুলো পলিটিক্যাল ক্যাম্পেইন প্রোটেস্ট করেছেন ইংরেজদের বিরুদ্ধে, তিনি কিন্তু এক মুহূর্তেও বিচলিত হননি, ডিস্টার্ব হননি, আনস্টেবল হননি সাইকোলজিক্যালি। কেন? কারণ তার কাছে ছিল স্পিরিচুয়াল ফোর্স, স্পিরিচুয়াল পাওয়ার, যার জন্য নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং, স্যার আইনস্টাইন উনার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন যে পলিটিক্সে স্পিরিচুয়ালিটি, অর্থাৎ স্পিরিচুয়ালিটি মানে শুধু গড, ভগবান, আত্মা, অতিপ্রাকৃত ঘটনায় নয়। স্পিরিচুয়ালিটি মানে হচ্ছে নিজেকে স্টেবল করা, অর্থাৎ আপনি পারফেক্টলি কুল এবং কাম। এবং পলিটিক্স মানেই তো টেনশন, চাপ, প্রেসার। সেখানে কিভাবে আপনি স্থির থাকবেন, টোটালি কুল থাকবেন, এবং কিভাবে আপনি সমস্ত আন্দোলন করবেন। রাত্রে ঘুমও হবে আপনার, খাওয়া দাওয়াও খুব সুন্দর হবে, চলাফেরা, মুভমেন্ট, কথাবার্তা সমস্ত কিছু, কিন্তু আপনি কোনোভাবেই ডিস্টার্ব নন, দুশ্চিন্তাগ্রস্ত নন, ভয় পাচ্ছেন না, অ্যাংজাইটি হচ্ছেন না। এটাই হচ্ছে স্পিরিচুয়ালিটি, যেটা গান্ধীজি পলিটিক্সে এনেছিলেন। তো তার জন্য গান্ধীজিকে এখনো পলিটিক্যাল মুভমেন্টে, রাজনৈতিক আন্দোলন প্রতিবাদে গান্ধীজিকে এখনো ফলো করা হয় এবং ফলো করা হবেও, এবং গোটা ওয়ার্ল্ড তার কিন্তু প্রয়োজন অনুভব করছে। এবার আমার কথা হচ্ছে যে আমি পলিটিক্সে আনতে চাই, গান্ধীজি যেমন স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্রেয়ার নিয়ে এসেছিলেন, আমি পলিটিক্সে আনতে চাই ফিলোসফি অ্যান্ড মেডিটেশন, অর্থাৎ দর্শন এবং ধ্যান। দর্শন কেন? দর্শন আপনাকে জানতেই হবে, পাশ্চাত্য দর্শন আপনাকে জানতে হবে এবং প্রাচ্যের দর্শন জানতে হবে। দর্শন মানে হচ্ছে দেখা, শুধু ফিলোসফি মানে এই নয় যে জ্ঞান অন্বেষণ করবেন তাত্ত্বিকভাবে এবং থেকে গেলেন। দেখা মানে হচ্ছে প্রত্যেকটি সিচুয়েশন, পরিস্থিতি, অ্যাটমসফিয়ার, ইকোসিস্টেম, প্রকৃতি, জীবন, আমার প্রত্যেকটি মুভমেন্টকে দেখা, এবং দেখা সেটি যে কিভাবে আমি কাজ করছি, কিভাবে বিরোধী দল কাজ করছে, কিভাবে পরিবার, সংসার, কর্মক্ষেত্র কাজ করছে, কোন জিনিসগুলো আমাকে নিয়ন্ত্রণ করছে, কোন জিনিসগুলো আমাকে প্রভাবিত করছে, এই সমস্ত কিছু নিয়েই হচ্ছে কিন্তু ফিলোসফি। আর একে দেখা, অর্থাৎ দেখতে কে জানবে? যে মেডিটেশন জানে, ধ্যান দেখতে সাহায্য করবে। আজকে SIR হচ্ছে, আগামীতে NRC হবে, আরো কত কি বিল আসবে, যাবে চলে যাবে। কিন্তু মানুষ তো চিন্তিত হয়ে পড়ছেন, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন, ভীত হয়ে যাচ্ছেন, অ্যাংসাস হয়ে যাচ্ছেন। কারণ এত টার্মোয়েল, হইচই, এই প্রেসার তারা লোড কিভাবে নেবে? তখনই এই ফিলোসফি এবং মেডিটেশন কাজে দিবে মানুষের জীবনে, রক্ষা কবচের মতো রক্ষা করবে। অর্থাৎ মনে হবে যেন গড এসে আপনাকে বাঁচাচ্ছে। তাই দ্রুত হবে না, ফিলোসফি এবং মেডিটেশনকে চর্চা করতে হবে, কাল্টিভেট করতে হবে, বুঝতে হবে। যেদিন আপনার মধ্যে এই ফিলোসফি এবং মেডিটেশন জিনিসটি একেবারে স্ট্রংলি রুটেড হয়ে যাবে, তখন আপনি পরিবার, সংসার, স্বামী, স্ত্রী, সন্তান, কর্মক্ষেত্র, জীবন, রাজনীতি করেন, গান্ধীজির মতো আনন্দ পাবেন। গান্ধীজি তো পলিটিক্যাল ফাইটে আনন্দ পেতেন, তিনি মনে মনে হাসতেন সবার অজ্ঞতা দেখে, সবার অধৈর্য দেখে। তিনি কখনো টেনশন নেননি, কারণ তিনি ছিলেন হাইলি স্পিরিচুয়াল। তো যিনি পলিটিক্যাল জগতে বা সংসার বা পরিবারে বা প্রাত্যহিক জীবনে ফিলোসফিক্যাল মাইন্ডের, অর্থাৎ দর্শন মনস্কের লোক, এবং তার সাথে তার কাছে আছে শক্তি, মেডিটেশনের ক্ষমতা। ধ্যান কিন্তু মারাত্মক জিনিস। আমার একাধিক বইয়ে এবং ইউটিউবে আমার মেডিটেশন নিয়ে আলোচনা আছে, যে আপনি মেডিটেশন আপনাকে স্থির করে দেবে। আপনি দেখছেন কোনো অ্যাংজাইটি নেই আপনার মধ্যে, কোনো ভয় নেই। জেলে যাব পলিটিক্যাল মুভমেন্টের জন্য, অ্যারেস্ট হব, চাকরি চলে যাবে, সংসার চলে যাবে, জীবন চলে যাবে, কোনো ভয়ই থাকবে না। মেডিটেশন এবং ফিলোসফি এমনভাবে আপনাকে তৈরি করবে যে আপনার জীবনে বিন্দু মাত্র ভয় থাকবে না, কোনো বিতর্কের, কোনো নিন্দার, কোনো কুৎসার, কোনো সম্মানহানি, কোনো অপমানের কোনো ভয় থাকবে না। আর মানুষ তো সর্বদাই
ভীত, দুশ্চিন্তাগ্রস্ত। এই যে এসআইআর হচ্ছে বলে চারিদিকে একটা প্যানিক মহল কাজ করছে। কখনো এনআরসি এসেছিল, তো কখন সিএএ, তো প্যানিক ওয়েভ কাজ করছে। করোনা ভাইরাস এসছে, তো প্যানিক ওয়েভ, যে আর হয়তো আমি বাঁচবো না, এই হয়ে যাবে আমার সাথে, সেই হয়ে যাবে আমার সাথে। তো যদি ফিলোজফি এবং মেডিটেশন আপনার সঙ্গে থাকে, পলিটিক্স করুন না। যে কোনো সরকারের ভ্রষ্টাচার, দুর্নীতি, ভণ্ডামি, মিথ্যাচারের বিরুদ্ধে আন্দোলন করুন না। লিখুন না, আপনি প্রাণ ভরে লিখুন। অফকোর্স ফ্যাকচুয়ালি অ্যাকুরেট হতে হবে, সত্য হতে হবে, লিখুন। কিন্তু আপনার ভয় আসবে না। কেন ভয় আসবে না? নয় যে আপনি খুব পাওয়ারফুল বা আপনি মস্তান। আপনি নিজেকে জয় করেছেন ফিলোজফি আর মেডিটেশনের মাধ্যমে। যেদিন ফিলোজফি আর মেডিটেশন, এই দুটো ওষুধ, মহা ওষুধ, প্রত্যেকটি জীবনের স্তরে প্রয়োগ করতে শুরু করবেন, অর্থাৎ আপনার পরিবার, বাড়ি, ঘুম, সংসার, কর্মক্ষেত্র, রাজনীতি, রাইটিং, কথাবার্তা, লেনদেন, সমস্ত জায়গায় যখন এই ফিলোজফি আর মেডিটেশন প্রয়োগ করতে শুরু করবেন, তখন আপনি হযরত মোহাম্মদ হয়ে যাবেন, তখন আপনি বুদ্ধ হয়ে যাবেন, যিশু হয়ে যাবেন, রাজা রামমোহন রায় হয়ে যাবেন। হযরত মোহাম্মদকে এ সোশ্যাল থিঙ্কার, এ পলিটিক্যাল থিঙ্কার, হাইলি স্পিরিচুয়াল পারসন, অর্থাৎ তিনি সামাজিক চিন্তাবিদ, রাজনৈতিক চিন্তাবিদ, দার্শনিক মনস্ক, আবার সাথে আধ্যাত্মিকও। এতগুলো লোক কেন? কারণ তাদের কাছে দুটো জিনিস ছিল, ফিলোজফি অ্যান্ড মেডিটেশন। প্রত্যেকটি যত ব্যক্তিত্ব বলবেন ইতিহাসে, বড় বড়, কার্ল মার্কস হচ্ছে ফিলোজফিক্যাল হাইলি, আর তার সঙ্গে তার হচ্ছে মেডিটেশন মানে শুধু জঙ্গলে বসে ঋষি মুনিদের মতো ধ্যান করাই নয়, হিমালয়ে গিয়ে। মেডিটেশন একটি হচ্ছে জীবনের সোচ, অর্থাৎ আপনার একটা কনসাসনেস, যে কনসাসনেসকে আপনি তৈরি করেছেন, এতটা ফর্টিফাই করেছেন, এতটা শক্তিশালী করেছেন যে কেউ আপনাকে নড়াতে পারবে না বা নাড়াতে পারবে না। আপনি বিচলিত নন, আপনি টোটালি কুল কাম। তাই ফিলোজফি অ্যান্ড মেডিটেশন যদি একবার শিখেন, কাল্টিভেট করতে পারেন, জীবন আপনার শিশুর খেলা। থ্যাংক ইউ।